শনি রবি দুদিন ছুটি, পিজিতে থাকার কোনো মানেই হয় না। তাছাড়া রূপকথা ভেবেই নিয়েছিল এবার ফিরে বাবার সাথে কথা বলবে। বাড়ি থেকেই যাতায়াত করছে যখন পিজির টাকা গোনার কি দরকার। এমনিতেও পিজিতে থাকতে আর ভালো লাগছিল না রূপকথার। সেদিনের পর পাবলোর সাথেও আর কথা হয়নি, দেখা হয়েছিল। রূপকথাই অচেনার ভান করে চলে গেছে অন্যদিকে। তাও কি লক্ষ্য করেনি কি ভীষণ অস্থির লাগছিল ওকে? করেছিল কিন্তু মনে মনে সবটাই মেনে নিয়েছিল রূপকথা। আর কি বা হওয়ার ছিল। রাহুলকেও বলেছে গল্পের খানিক অংশ। সেখানে পাবলোকে একজন খামখেয়ালি চরিত্রই মনে হবে, যার কোনো ভবিষ্যতে ঠিক নেই, রূপকথার ভরসায় জীবন চালিয়ে দেওয়ার একটা প্রবণতা। আর সেটাকেই লাই দিতে আর রাজি নয় রূপকথা। সব কথা খুলে বললে তার মধ্যে সত্যিও থাকে, মিথ্যেও থাকে। কিন্তু অর্ধেক কথা বললে মিথ্যেও বলতে হয় না, আবার যা বোঝাতে চাইছে তা বোঝানো হয়ে যায়। রাহুল এসব শুনে বলল, রূপকথা, টাকা জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ। টাকাই জীবন নয় একথা ঠিক, কিন্তু বেঁচে থাকার জন্য একটা ঠিকঠাক পরিমাণ অর্থের প্রয়োজন আছে। আর এই ঠিকঠাকের মাপকাঠি জনে জনে বদলে যায়, কিন্তু কোনো জনের ক্ষেত্রেই তা শূন্য হয় না। অভাব আমি দেখেছি রূপকথা। আমার বাবার আর মায়ের প্রেম করেই বিয়ে। অভাবের মধ্যে সেই ভালোবাসার হাড় মাস বেরিয়ে এসেছে কতবার। দাঁত নখ খিঁচিয়ে ভালোবাসা এগিয়ে এসেছে একে অন্যের দিকে। এভাবে ভালো থাকার স্বপ্ন দেখা যায়, ভালো থাকা যায় না। একসঙ্গে অনেক কিছু বলে দিলাম, তাই না? রূপকথার এই কথাগুলো ভালো লাগছিল। না না, বল না, আমি শুনছি তো। নিজের দুঃখের কথা অল্প বিস্তর সবারই বলতে ভালো লাগে। তাছাড়া এরকম শোনার লোকও তো পাওয়া যায় না। রাহুল আবার শুরু করলো, বাবাকে দেখেছি, মায়ের সব শখ পূরণ করতে চাইতো, দিন রাত ছুটে বেড়াতো, কিন্তু পারেনি কখনো। বলতো পূরণ করে দিলে তা নাকি আর শখ থাকে না। তখন ভাবতাম সত্যিই হয়তো, কিন্তু এখন বুঝতে পারি এই শুধু মনকে সান্ত্বনা দেওয়া, নিজের ব্যর্থতাকে ঢেকে রাখা। যে সিদ্ধান্তই নিবি বুঝে শুনে নিবি, আমি আছি তোর সঙ্গে। শেষ বাক্যে আমি আছি শুনে নিশ্চিন্তের হাসি হাসল রূপকথা। হে যেন ওর কাছে বড় স্বস্তির ব্যাপার। রূপকথা জিজ্ঞেস করলো, ছুটির দিনগুলোয় কি করবি তুই? কাজ আছে? কাজ আর কই, টোটো করে ঘুরবো স্কুটি নিয়ে, বন্ধুদের সাথে গল্প আড্ডা হবে। আমি বললে, আসবি চন্দননগর? কেন আসবো না, তুইও তো আমার বন্ধুই হোস না? বন্ধু? প্রশ্নটা করে অনেকক্ষণ চুপ করে থাকলো রূপকথা, কি যেন হিসেব নিকেশ করে নিল। তারপর উত্তরে পৌঁছে বলল, হ্যাঁ, বন্ধুই তো। রাহুলের স্টেশন চলে এলো। রাহুল নেমে যাওয়ার পর রূপকথা ভাবছিল এবারে আর অদিতির সঙ্গে দেখা করবে কিনা। তারপর মনে হলো গতবার জাকিরের জন্য অমন করাটা ঠিক হয়নি। জাকিরের সঙ্গে ওর কতটুকুই বা কথা হয়েছিল। তাছাড়া অদিতির একটা হিল্লে হলো যখন, তখন ওর অন্ততপক্ষে খুশি হওয়াই উচিত। এবারে যে করেই হোক অদিতির সাথে দেখা করতেই হবে। ভাবতে ভাবতেই চুঁচুড়া এসে গেল। নেমে একটা টোটো ধরল রূপকথা। রাতে খেতে বসে সঞ্জীববাবুকে বলল, বাবা, তোমার সঙ্গে একটু কথা ছিল। ডাল দিয়ে ভাত মেখে আলু পোস্তটাকে সবই কাছে টানছিল সঞ্জীববাবু। মেয়ের কথা আছে শুনে বিষমই খেল। গলা শুকিয়েই বলল, কি কথা শুনি? রূপকথা কিভাবে বলবে একটু ভেবে নিল। তারপর বলল, আমার আর পিজি লাগছে না, ওটার জন্য আর ভাড়া গুনতে হবে না, আমি এবার বাড়ি থেকেই যাতায়াত করব। শুনে সঞ্জীববাবুর যে কি আরাম হলো, যেন ভাষায় প্রকাশ করতে পারল না।
এক গাল হেসে বলল, ঠিক আছে মা, তাই হবে। বাড়ির মেয়ে বাড়িতে থাকবে, এর থেকে ভালো কিছু হতে পারে, কি বলো? শেষ কথাটা বলে সুলেখা দেবীর দিকে তাকালো। সুলেখা দেবী অন্যমনস্ক হয়ে পড়েছিল। মেয়ের হঠাৎ সুমতির পেছনে কি ঘটনা রয়েছে সেটাই বোঝার চেষ্টা করছিল। সঞ্জীববাবুর ডাকে যেন হুঁশ ফিরল। সঞ্জীববাবুর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ সে তো বটেই। এর বেশি কথা আর সেখানে হলো না। রাতে অদিতিকে টেক্সট করল রূপকথা। ওর টেক্সট পেয়ে অদিতি বেশ গদগদ হয়ে পড়ল। পরের দিনই দেখা করতে রাজি হয়ে গেল। বলল, অনেক কথা আছে ভাই, কাল তাড়াতাড়ি আয়। আসলে অদিতির প্রেম দারুণ চলছে। তাছাড়া জাকির একটা চাকরি বাগিয়েছে। অদিতিও দু একটা ইন্টারভিউ দিয়েছিল, খারাপ হয়নি। অল্প আধটুর জন্য চাকরিগুলো হচ্ছে না, হয়তো হয়ে যাবে জলদি। জীবনকে ভীষণ সুখের মনে হচ্ছিল অদিতির। সেসব কথাই বলল রূপকথাকে। রূপকথা হয়তো খুশি হবে না, কিন্তু রূপকথাকে বলে খুব আনন্দ হবে ওর, তাইও বলবেই। পরদিন স্ট্যান্ডেই দেখা করল দুজন। রূপকথা নিজের গল্পের দুঃখের অংশটা বলল। পাবলোর ভবঘুরে মানসিকতা, আনস্টেবিলিটি, সারা দিন ছিনে জোকের মতো লেগে থাকা, এইসব। অদিতির কোনো দুঃখ নেই। দুঃখ দিয়ে রূপকথাকে হারাতে পারছিল না, তাই সুখের প্রসঙ্গ টানল। জাকিরের চাকরি কিংবা ওদের চূড়ান্ত প্রেম, এইসবেরই কথা বলল এই নিয়ে বিনিয়ে। রূপকথা সুযোগ বুঝে এসব কথাও নিজের পক্ষে টেনে নিল। অদিতির পিঠ চাপড়ে বলল, আমি ভীষণ খুশি রে, তুই এত ভালো আছিস, আমার সত্যিই খুব ভালো লাগছে। আর দেখ, এই কথাই বলছিলাম, মানে ভালো থাকার জন্য জীবনে স্টেবিলিটিটা খুব জরুরি। জীবন তো আর স্বপ্ন দেখার জায়গা নয়। স্বপ্ন যারা পূরণ করতে পারে তারাই টিকে থাকে, তাই না? অদিতি রূপকথার সাথে সহমত হয়। রূপকথা আরও বলে চলে, তবে আমার নতুন কাজের জায়গাটা দারুণ জানিস। একজন বন্ধু পেয়েছি, ওর সাথে আজ আলাপ করাবো তোর। এতক্ষণে তো চলে আসার কথা, দাঁড়া দেখি। ফোন করতেই রাহুল জানালো ও 2 মিনিটে ঢুকছে। একটা টাইট টি শার্ট আর ট্র্যাক প্যান্ট, চোখে পাওয়ার ছাড়া চশমা। ভীষণ ফিটফাট দেখাচ্ছিল ওকে। বোঝা যাচ্ছিল এখানে আসার জন্য বাড়তি ঝক্কি নিয়েছে। রাহুলকে অদিতির সামনে প্রেজেন্ট করতে ভালোই লাগলো ওর। অদিতি রাহুলের সঙ্গে নিজেই আলাপ করে নিল। আমি হচ্ছি রূপকথার ওল্ডেস্ট ফ্রেন্ড, সব থেকে পুরনো বন্ধু। রাহুলও এ তর্ক হেরে যাওয়ার পাত্র নয়, বলল, আর আমি হচ্ছি ক্লোজেস্ট, সব থেকে কাছের। রাহুলকে এ কথা রূপকথা বলেনি কখনো, কিন্তু রাহুল এ কথা বলছে শুনে আপত্তিও করল না, মিষ্টি করে হাসল শুধু। অদিতি বলল, তাহলে আর জাকিরই বা বাকি থাকে কেন, ওকেও ডেকে নি। ফোন করার মিনিট 10 মধ্যে জাকিরও ওদের সঙ্গে যোগ দিল। জাকির বাইক নিয়ে এসেছিল, রাহুলেরও স্কুটি ছিল। অদিতি প্রস্তাব দিল, তাহলে আশপাশটা একটু ঘুরে আসা যাক নাকি? রাহুল জয়সওয়াল ধাবার কথা বলল, চন্দননগরের কাছেই। রূপকথা জিজ্ঞেস করল, কেমন ধাবা? রাহুল হেসে বলল, খাদ্য আছে, পানীয়ও আছে, বাকিটা যার যা ইচ্ছে তার ওপর। রূপকথা আর কথা না বাড়িয়ে রাহুলের স্কুটিতে উঠল। 4 জন মিলে চলল জয়সওয়াল ধাবা। দলের মধ্যে একজন স্টেবল প্রেমিক প্রেমিকা থাকার এটাই সুবিধে। রাহুল আর রূপকথার প্রেমের সম্ভাবনায় ওরা যেন অনুঘটকের কাজ করছিল। জয়সওয়াল ধাবায় ওদের একটা কেবিন ছেড়ে দেওয়া হলো। মাথাপিছু একটা করে বিয়ার আর রুটি চিকেন অর্ডার করা হলো। রাহুলই বলল, এখানকার চিকেনটা দারুণ করে, শুধু খেয়ে দেখ। কেবিনের মধ্যে অ্যাস্ট্রে পর্যন্ত আছে। যে যার মতো বিয়ারে চুমুক দিচ্ছিল, খাবার খাচ্ছিল, গল্পও হচ্ছিল। সিগারেট খেয়ে ছাই ফেলছিল অ্যাস্ট্রেতে। অদিতি আর জাকির খুব গা ঘেঁষা ঘেঁষি করে বসেছিল। রাহুল বুঝতে পারছিল ও কাছে গেলে আপত্তি করবে না রূপকথা, তবুও সাহস করে উঠতে পারছিল না। সময়ের সঙ্গে সঙ্গে অ্যামিবার গতিতে এগোচ্ছিল।
বিয়ারের নেশা একটু চড়তেই রূপকথা নিজেই মাথা রাখল রাহুলের কাঁধে। এমন সুযোগ কি আর ছেড়ে দেয় কেউ? ডান হাত দিয়ে আগলে নিল রূপকথাকে। রূপকথার শ্বাস পড়ছিল রাহুলের গায়ে। রাহুলের শরীর কেমন কেমন করে উঠছিল, তবুও ভীষণ নির্বিকার ভাবে তুলে নিচ্ছিল বিয়ারের গ্লাস। একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছিল। এই যেন নিজেকে অন্যমনস্ক করে রাখার বৃথা চেষ্টা। পারছিল না, তবু চেষ্টা করে যাচ্ছিল।